আমি বারবারই বলছি, যার আগে অতএব থাকবে সেটা সিদ্ধান্ত, বাদ বাকিগুলো আশ্রয় বচন। তাহলে এখানে আশ্রয় বচন কোনটা? আশ্রয় বচন সবসময় উপরে থাকে, সিদ্ধান্ত নিচে থাকে, এটাও মনে রাখবা। এই যে দুটো জিনিস দেখছো, এই দুটো হলো আশ্রয় বচন। কি এই দুটো? আশ্রয় বচন। আর এটা হলো সিদ্ধান্ত। লাল কালিতে যা লিখছি কেউ খাতায় লিখো না, আমি বোঝানোর জন্য লিখছি। কালো কালিতে যেটুক লিখবো সেটাই খাতায় লিখবা, ঠিক আছে? সেইটাই খাতায় লিখবা। তাহলে এইটা কি? এটা হলো সিদ্ধান্ত, আর এই দুটো হলো আশ্রয় বচন। আমাদের কাজ কি হবে? এই আশ্রয় বচন দুটোকে সিদ্ধান্তের সাথে প্রাকল্পিক করতে হবে। আশ্রয় বচন পরস্পরের সাথে মিলিত হয়, এক খাতার এক পাশে লিখে নাও যে আশ্রয় বচন মিলিত হয় ডট দ্বারা। আশ্রয় বচন মিলিত হয়, আচ্ছা এটা পরে লিখে দেবো, পরে লিখে দেবো আর একটা ভিডিও, সেটা ভালো হবে। তাহলে এখন দেখো যে এটা আমরা প্রাকল্পিক বচন আগে করে নেব। তখন লিখবা এর প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকারটি হবে, লিখে P implies Q ডট Q implies R দিয়ে এইভাবে একটা দ্বিতীয় বন্ধনী implies Q বেল R। তাহলে এখানে দেখো সারি বচনের সংখ্যা আছে কয়টি? 1 2 3। তাহলে সারির সংখ্যা হবে কিন্তু 8টি। তাহলে এখন তোমাদের সারি কাটতে হবে 8টি, মোট 9টি। তখন তোমরা এইভাবে 9টি সারি কাটবা। 1 2 3 4 5 6 7 8 9। এভাবে 9টি সারি কাটবা। তাহলে প্রথমে বসবে P, তারপরে আসবে Q, তারপরে আসবে R, তারপরে এই প্রথম বন্ধনীটা কি P implies Q, তারপরে এই প্রথম বন্ধনীটা Q implies R। তারপরে তুমি এইটাও বসাতে পারো, আবার এইটুকুর কাজও করে নিতে পারো, যার যেমন ইচ্ছা। আমি এই দুটোর কাজ করে নেবো আগে। তাহলে হবে P implies Q ডট Q implies R। তারপরে আমি করে নিলাম Q ভেল R এর কাজ। তারপরে সমস্তটা যে দ্বিতীয় বন্ধনীর শুরু, প্রথম বন্ধনীর শুরু, P implies Q ডট Q implies R, এই তারপরে Q ভেল R। সুবিধার জন্য আমি এভাবে করে নিলাম। হ্যাঁ, এখন দেখো যেহেতু 8টা সারি, সেহেতু 4টা টি বসবে প্রথম স্তম্ভে আর 4টা এফ বসবে। তারপরে দুটো টি বসবে, দুটো এফ দ্বিতীয় স্তম্ভে, দুটো টি দুটো এফ। তারপরে একটা টি একটা এফ, একটা টি একটা এফ, একটা টি একটা এফ, একটা টি একটা এফ। এবার দেখো বলছে P implies Q, তাহলে আমরা টি টি খুঁজবো। দেখো এখানে টিটি আছে আর এখানে টিটি আছে, আর কোথাও নেই। তাহলে টি টি এফ খুঁজবো, টি এফ এ এফ, টি এফ এ এফ, বাদ বাকি সবগুলো টি। চোখ বুঝে টিতে দাও। এবার বলছে কিউ ইমপ্লাইজ আর, তাহলে এখানে টি এফ এ এফ, আর খুঁজবো টি এফ কোথায় আছে, আর এই একটা টি এফ এফ, আর কোথাও নেই। তাহলে বাদ বাকি সবগুলো টি, বাদ বাকি সবগুলো টি। এবার কি বলছে যে এইটার সাথে এটা ডট করতে বলছে। তাহলে ডটের টিতে টি হয়, বাদ বাকি সব এফ হয়। তাহলে টিতে ডটের টি, টি এফ এ এফ, এফ টিতে টি, এফ টিতে সরি এফ টিতে এফ, এফ টিতে এফ, টিতে টি, টি এফ এ এফ, টিতে টি, টিতে টি। এবার বলছে কিউ ভেল আর, অর্থাৎ এটার সাথে এটা ভেল করতে। তাহলে এফ এফ এ শেষের লাইনে এফ হচ্ছে, আর কোন লাইনে এফ আছে, আর কোথায় এফ আছে দেখতে হবে, আর এই লাইনটায় এফ আছে। তাহলে বাদ বাকি সবগুলো টি। এবার কি বলছে দেখো,
এবার বলছে যে এইটার সাথে এটা করতে, এটার সাথে এটা ইমপ্লাইজ করতে বলছে। তাহলে টিতে ইমপ্লাইজ টি, এফটিতে টি, এফটিতে টি, এপে এপে টি, এফটিতে টি, টিতে টি, টিতে টি, কিন্তু টি এপে এফ। দেখো একটা কিন্তু এখানে এফ হয়েছে, টি ইমপ্লাইজ এপে এফ। এই একটা এফ মানে কিন্তু মনে করো সমস্তটা অবৈধ। তখন আমরা লিখব, কারণ অনির্দিষ্ট মান হয়েছে তাই এটা অবৈধ হয়েছে। চূড়ান্ত সারি যখন অনির্দিষ্ট মান হবে তখন সমস্ত যুক্তিটাই অবৈধ হবে। তখন লিখব নিম্নয় বচনাকারটি অবৈধ, অবৈধ কারণ সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের প্রাকল্পিক বচনাকারটি অনির্দিষ্ট মান প্রমাণিত হয়েছে। অনির্দিষ্ট মান মানিত হয়েছে। হয়ে গেল। ঠিক এইভাবে তোমরা আর অঙ্কগুলো করবা। এই অঙ্ক আর এক নিয়মেও করা যায়, আমি কালকে শিখাই দেবো।